তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, মাথায় যন্ত্রণা শুরু হয়েছে। ফুল ফল মাথায় ফুল স্পিডে ঘুরছে। হুম, এক কাজ করো, কদম ফুলগুলো ফেলে দাও। চোখের সামনে ফুল ফল কিছু থাকবে না। না ফুল থাকবে, না ফুল ফেলবো না, আমি বাসায় চলে যাব। আমি হাঁটতে পারবো না, রিকশা বা বেবি ট্যাক্সি নিন। মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে ঝড়ো হাওয়া। আশা একটু পর পর মাথা ঝাঁকাচ্ছে। তার চোখ লাল, মনে হয় তার খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, মাথার যন্ত্রণাটা কি খুব বেশি? আশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ক্ষীণ গলায় বলল, বাসায় যাব। কেউ একজন মাথা মালিশ করে দিচ্ছে। নরম হাত চুলের উপর দিয়ে বুলিয়ে নিচ্ছে। মাঝে মাঝে চুলের ভেতর দিয়ে চিরুনি চলার মতো হচ্ছে। বেছে বেছে এমন সব চুলের গুচ্ছ ধরে টান দিচ্ছে, যাদের টান দেওয়াই উচিত। অতি আরামদায়ক অবস্থা। মাথা মালিশের এই অপূর্ব কারিগরের জয়নাল সাহেব, তা বুঝতে পারছি। ওস্তাদ নেকমর্দ সাহেবের সুযোগ্য শিষ্য, তার সমস্ত প্রতিভা ঢেলে দিয়েছেন। আমি মোগল সম্রাট হলে বলতাম, দাড়িপাল্লায় জয়নাল সাহেবকে তোলো, তার ওজনের সমান ওজন আশরাফি তাকে দাও, এই সঙ্গে দুটো হাতি, একটা তরবারি এবং মণিমুক্ত বসানো পাগড়ি দাও। এখানেই শেষ না, আরো বাকি আছে। একটা পরগনার জায়গিরদারিও তার। গরগনার নাম শিরশান্তি। হিমু ভাই? হুম। আরাম পাচ্ছেন? হুম, পাচ্ছি। চোখ মালিশ করবেন না? চোখ মালিশ করলে ঘুমিয়ে পড়বেন, এজন্য চোখ মালিশ করছি না। আমি আসলে আপনার মাথা মালিশ করছি ঘুম ভাঙানোর জন্য। সে কি? আপনি গভীর ঘুমে ছিলেন। ঘুমন্ত মানুষকে চট করে ঘুম ভাঙানো ঠিক না। এই জন্য মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম ভাঙাচ্ছি। আমার ঘুম ভাঙানোটা কি প্রয়োজন? জি না, প্রয়োজন নাই। একটা ঘটনা ঘটেছে, ভাবলাম আপনাকে বলি। মনটা খারাপ। পরিচিত কেউ মারা গেছে? জি না। তাহলে আর কি, চোখ মালিশ শুরু করে দিন, আমি ঘুমিয়ে পড়ি। জি, আচ্ছা, দিচ্ছি। চোখ মালিশ শুরু হতে হতে থেমে গেল। মনে হচ্ছে আমাকে ঘটনাটা শুনতেই হবে, অথচ চোখ মেলতে পারছি না। হিমু ভাই, বলুন। মনটা খারাপ। চোখের সামনে ঘটনাটা ঘটেছে তো, এই জন্য মনটা অত্যাধিক খারাপ। চোখের সামনে না ঘটলে খারাপ লাগতো না। চোখের আড়ালে কত কিছুই ঘটে, ঠিক না? অবশ্যই ঠিক। কথা বলার সময় মাথা মালিশ বন্ধ করে দিচ্ছেন কেন? নাপিত যেমন চুল কাটতে কাটতে কথা বলে, আপনিও তাই করুন। কথা এবং কাজ একসঙ্গে চলুক। ঘটনাটা বলবো? বলুন। মনটা এত খারাপ হয়েছে ভাই সাহেব, তখনই বুঝেছি আজ সারা রাত আমার ঘুম হবে না। ঘুম তো আপনার এমনিতেও হয় না। তাও ঠিক। কথার কথা বলেছি ভাই সাহেব। ঘটনাটা হলো, আমাদের মেসের ম্যানেজার আবুল কালামকে পুলিশ ধরে নিয়ে গেছে। ও, রাত 11টার সময় পুলিশ এসেছে। আমার সঙ্গে প্রথম দেখা। পুলিশ আমার সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করেছে। জিজ্ঞেস করলো, কালাম বলে কেউ আছে? আব্দুল কালাম? ভাবলাম বলি না। না বলতে গিয়েও মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে এলো। পুলিশের সাথে মিথ্যা কথা বলা বড় কঠিন ব্যাপার। সত্যি কথা বলাও কঠিন। বললাম, জি, আবুল কালাম সাহেব অফিস ঘরে বসে আছে। তারপর নিজেই অফিস ঘর দেখিয়ে দিলাম। ভালো করেছেন। আমার চোখের সামনে হ্যান্ডকাফ লাগিয়ে দিল। মারধর করেছে? মারধর করে নাই, খুবই ভদ্রভাবে বলেছে, চলুন, থানায় চলুন। এটা দেখেই আপনার মন খারাপ হয়েছে? পুলিশ অ্যারেস্ট করেছে, হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাচ্ছে, আবার ভদ্র ব্যবহার। এটা খুবই খারাপ লক্ষণ। আমি ভুক্তভোগী, আমি জানি। আপনাকেও পুলিশ অ্যারেস্ট করেছিল? জি, অনেকদিন আগের কথা, তাই আমি লক্ষণটা বুঝতে পেরেছি। ঘটনাটা বলবো? বলতে চাইলে অবশ্যই বলবেন। তার আগে বলুন, আব্দুল কালামকে অ্যারেস্ট করেছে কেন? কেউ কিছু জানে না ভাই সাহেব, কারোর জানার গরজও নাই, না থাকারই কথা। আমি একবার ভাবলাম থানাতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি, সাহসে কুলায় না। বাংলায় একটা প্রবচন আছে না,
ঘর পোড়া গরু মেঘ দেখলেই ভয় পায়। মেঘ না, সিঁদুরে মেঘ। জি, আমার ঘটনাটাও সেরকম। থানা পুলিশ ভয় পায়, খাকি রং দেখলেই ভয় পাই। আমার একটা খাকি রঙের প্যান্ট আছে, কোনোদিন পরি নাই। পুলিশের ডলা খেয়েছিলেন? জি। ঘটনা বলবো? আজ থাক, আরেকদিন শুনবো। একদিনে 2 বার পুলিশের ডলার গল্প ভালো লাগবে না, বদহজম হয়ে যাবে। সংক্ষেপে বলি, ঘটনাটা আজই বলতে ইচ্ছা করছে। সব দিন সবকিছু বলার ইচ্ছা করে না। সত্যি কথা বলতে কি, আপনাকে ঘুম থেকে তুলেছি ঘটনাটা বলার জন্য। তাহলে বলুন, সারসংক্ষেপ। ইংরেজিতে যাকে বলে সামারি অ্যান্ড সাবস্টেন্স। চা দেই ভাই সাহেব? চা খেতে খেতে গল্প শোনেন? গনি মিয়ার দোকানের চা? জি। রাত 12টার সময় নিয়ে এসেছি। গনি মিয়ার দোকান সারা রাত খোলা থাকে। একবার আপনাকে নিয়ে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিশিষ্ট ভদ্রলোক, চা বিক্রি করে উত্তরখানে 3 তলা বাড়ি বানিয়েছেন। বাড়ির নাম গনিকুঠির। দেখলে চোখ জুড়ায় যায়। দিব 1 কাপ চা? আমি বিছানায় উঠে বসে হতাশ গলায় বললাম, দিন। জয়নাল সাহেব আধ-ঘাট বেঁধে নেমেছেন। পুলিশের ডলা খাওয়ার গল্প আজ আমাকে শুনতেই হবে। জয়নাল সাহেব ক্ষীণ স্বরে বললেন, ভাই সাহেব, আমাকে দেখে আপনার কি মনে হয়? আমি লোকটা বুদ্ধিমান নাকি বোকা? আপনি বোকাও না, বুদ্ধিমানও না। আপনি সমান সমান। আপনি আমাকে স্নেহ করেন বলে এটা বললেন। আসলে আমি খুবই বোকা টাইপ মানুষ। বোকা টাইপ মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে। আপনি তো তা করছেন না, কাজেই আপনি বোকা নন। আমি একসময় নিজেকে বুদ্ধিমান ভাবতাম, খুবই বুদ্ধিমান ভাবতাম। পুলিশ অ্যারেস্ট করার আগ পর্যন্ত ভাবতাম আমার মতো বুদ্ধিমান লোক কমই আছে। আপনার ঘটনাটা বলবার জন্য কি আপনি বুদ্ধিমান না বোকা এটা জানা খুব দরকার? জি, দরকার আছে। আমি বোকা এটা ভেবে গল্পটা শুরু করলে আপনার কাছে একরকম লাগবে, আবার আমি বুদ্ধিমান এটা জেনে গল্পটা শুরু করলে আপনার কাছে অন্যরকম লাগবে। ধরে নিলাম আপনি বোকা। গল্প শুরু করুন। বাতি জ্বালাবেন না ঘর অন্ধকার থাকবে? অন্ধকার থাকুক। গল্পটা বলার সময় চোখে পানি এসে যেতে পারে। পুরুষ মানুষের চোখের পানি যে দেখে তার জন্য অমঙ্গল। কে বলেছে আপনাকে? এটা প্রচলিত কথা। দেখলে ভালো নারীর চোখের জল, পুরুষের চোখের জলে আছে অমঙ্গল। কহেন কবি কালিদাস, ব্যভিচারীর চোখের জলে আছে সর্বনাশ। গল্প শুরু করবেন ভাই সাহেব? করব, করুন। জয়নাল সাহেব সিগারেট ধরালেন। গল্পের ফাঁকে ফাঁকে সিগারেট টানছেন। সিগারেটের আলোর আভায় তার চোখ মুখ দেখা যাচ্ছে। আমি লক্ষ্য রাখছি তার চোখের দিকে। চোখে পানি দেখা যায় কিনা। কোথায় যেন পড়েছিলাম? অনিদ্রার রোগীর চোখে জল থাকে না। জয়নাল সাহেব কথায় বলেছেন ফিসফিস করে। অন্ধকারে মানুষ স্বাভাবিকের চেয়ে উঁচু গলায় কথা বলে। জয়নাল সাহেব তা করছেন না। আমি বিবাহ করেছিলাম অল্প বয়সে। এখনকার পুরুষ মানুষ 35-40 বছর আগে বিবাহ করে না। আমি বিবাহ করেছিলাম 23 বছর বয়সে। আমার স্ত্রীর নাম রেহানা। বিবাহের আগে শুনেছিলাম রেহানার চেহারা ছবি মোটামুটি, গাত্রবর্ণ কালো, একটু মোটা ধাঁচ। মনটা খুবই খারাপ হয়েছিল। আমাদের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। আমার মামা বললেন, ভাইগনা পাত্রী দেখবা? বিবাহের আগে কন্যাকে চোখের দেখা হাদিসে জায়েজ আছে, তবে কথা বলতে পারবে না। কন্যার কণ্ঠস্বর পরপুরুষের শোনা হারাম। আমার মনটা অত্যধিক খারাপ, কারণ কন্যার চেহারা ছবি ভালো না। দেখলে মন খারাপ হবে এই ভেবে বললাম, দেখব না। 20,001 টাকা কাবিন হইয়া গেল আমাদের বিবাহের। রেহানাকে দেখলাম বাসর রাতে। ভাই সাহেব, মেয়ে দেখে আমার প্যালপিটেশন শুরু হয়ে গেল। শরীর ঘেমে গেল। শুধু হাঁচি আসতে লাগলো। প্রায় 20টার মতো হাঁচি দিলাম। মেয়তি রূপবতী? জি ভাই সাহেব। যেমন চেহারা তেমন গায়ের রং, তেমনই লম্বা চুল। তবে চুলের বর্ণ কালো না, পিঙ্গল চুল। আপনি কি ওই শ্লোকটা জানেন? পিঙ্গল চুলের শ্লোক? না। উচ্চকপালী চিরল দাঁতি পিঙ্গল কেশ, ঘুরবে কন্যা নানান দেশ। এত সুন্দর মেয়ে আপনাকে অসুন্দর বলল কেন?
সবাই মিলে মশকরা করলো, এর বেশি কিছু না। অতি রূপবতী মেয়েদের মনে নানান প্যাচগোছ থাকে। রেহানা ছিল অতি সরল, হাসি খুশি, অন্তর মায়াতে ভর্তি। রেহানা খুব ভাগ্যবতীও ছিল। সে এসেছিল তার স্ত্রী ভাগ্য নিয়ে। বিয়ের পর ভালো একটা চাকরি পেলাম, মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি, অনেক সুযোগ সুবিধা। সবচেয়ে বড় সুবিধা, কোয়ার্টার আছে। ৩ রুমের কোয়ার্টার, রান্নাঘরটা শুধু ছোট, এছাড়া বড়ই ভালো ব্যবস্থা। দক্ষিণ দুয়ারি। কি যে সুখের জীবন শুরু হলো ভাই সাহেব, নিজেকে মনে হতো রাজা বাদশাহ। সহজভাবে তখন হাঁটাও ভুলে গেছি, স্টাইল করে হাঁটতাম। বিয়ের ২ বছরের মাথায় আমার মেয়ের জন্ম হলো। মেয়ের নাম অহনা। আপনার দেয়া নাম? জি না, আমার স্ত্রীর দুঃসম্পর্কের এক খালাতো ভাই, শফিকের দেয়া নাম। সে আমার মেয়েকে অত্যন্ত স্নেহ করত। অহনা ডাকত না, সে ডাকত গহনাকন্যা অহনা। শফিক সাহেব করতেন কি? সে খুব উদ্যোগী ছেলে ছিল। বুদ্ধি ছিল ক্ষুর ধারের চেয়েও বেশি, ব্লেড ধার। অসম্ভব হাসিখুশি। গম্ভীর মুখে সে হাসির কথা বলতো। আমি আর রেহানা হেসে গড়িয়ে পড়তাম। আমরা দুজনই তাকে খুব পছন্দ করতাম। রেহানার চেয়ে বেশি পছন্দ করতাম আমি। ধরুন, বাসায় ভালো কোনো একটা রান্না হয়েছে, আমি মেস থেকে শফিককে নিয়ে আসতাম। সে মেসে খেয়ে ফেলেছে, তারপরেও নিয়ে আসতাম। বাসায় ভালো মন্দ কিছু রান্না হয়েছে আর আমি শফিককে খবর দিইনি, এরকম কখনো হয়নি। শফিকের অংশটা এখন থাক, আপনার অংশটা বলুন। জি ভাই সাহেব, বলছি। একটু দম নিয়ে নেই, আর একটা সিগারেট খেয়ে নেই। গল্পটা কি অনেক লম্বা? জি না, শেষ হয়ে এসেছে। বেশি হলে ১ মিনিট লাগবে। গল্প শেষ করে আমি আপনার মাথা বানিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেব। জয়নাল সাহেব সিগারেট খেলেন, চা খেলেন, মিষ্টি পান নিয়ে এসেছিলেন, পান খেলেন। গল্প আবার শুরু করলেন। বর্ষাকালের ঘটনা, বুঝলেন হিমু ভাই। অফিসে গিয়েছি বৃষ্টিতে ভিজে। আমার বস হাসান সাহেব আমাকে দেখে বললেন, এ কি বিশ্রী অবস্থা, আপনার ছাতা নেই? আমি বললাম, জি না স্যার। উনি বললেন, বর্ষার দেশে বাস করেন, ছাতা নেই কেন? আমি বললাম, স্যার আমি খুবই ছাতা হারাই। গত বছর ৩টা ছাতা হারিয়েছি। এই বছর ঠিক করেছি ছাতা কিনব না। হাসান সাহেব বললেন, এই বছরও কিনবেন এবং ছাতা যেন না হারায় সেজন্য নাইলনের পাতলা দড়ি দিয়ে হাতের সঙ্গে বেঁধে রাখবেন। আমি বললাম, জি আচ্ছা স্যার, এখনই ছাতা কিনে নিয়ে আসছি। হাসান স্যার বললেন, আরে কি আশ্চর্য, আপনি কি ঠাট্টা বোঝেন না নাকি? ঠাট্টা করছি, ছাতা কেনার কোনো দরকার নেই। আমার কাছে বাড়তি রেইনকোট আছে, আমি রেইনকোট দিয়ে দেব। আজ যে ভেজেছেন অসুখ করবে। যান, বাসায় চলে যান। আজ আপনার ছুটি। আপনার জন্য রেইনি ডে। স্যার আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তার স্নেহের ঋণ শোধ করা অসম্ভব। যাই হোক, যে কথা বলছিলাম, আমি অসময়ে বাসায় ফিরে দেখি শফিক আমাদের বাসায়। আমার খুবই ভালো লাগলো। ভালো হয়েছে, গল্প করা যাবে। আমি বললাম, শফিক কেমন আছো? শফিক বলল, ভালো। আপনি অসময়ে চলে এসেছেন কেন? অফিস ছুটি হয়ে গেছে? আমি বললাম, অফিস ছুটি হয়নি, আমার ছুটি, আমার রেইনি ডে। শফিক গম্ভীর গলায় বলল, অসময়ে দেখতে এসেছেন? ভাবি কার সঙ্গে কি করছে? ভাবিকে আপনি সন্দেহ করেন? আপনার কি ধারণা ভাবি আমার সঙ্গে লটর পটর করে? আমি অবাক হয়ে বললাম, তার মানে? শফিক বলল, আপনি নানানভাবে আপনার স্ত্রীকে যন্ত্রণা দেন, তাকে মারধর করেন, একবার গলা টিপে খুন করতে গিয়েছেন। আপনি কি জানেন, ভাবি যদি থানায় গিয়ে কেস করে তাহলে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। নারী নির্যাতন মামলায় আপনার 10 বছরের জেল খাটতে হবে। আমি ভাবলাম শফিক রসিকতা করছে, কারণ রেহানা কিছুই বলছে না। কাজে আমি হাসতে হাসতে বললাম, আমি জেলে গেলে তোমার ভাবিকে দেখবে কে? শফিক বলল, ভাবিকে দেখার লোক পাওয়া যাবে। আপনি আপনার নিজের কথা ভাবুন। আপনি যে ভাবিকে থ্রেটও করেছেন। আপনি বলেছেন ভাবির মুখ আপনি অ্যাসিড দিয়ে ঝলসে দেবেন। বলেননি? কখন বললাম? আমার সামনেই তো বলেছেন। বলেননি? ভাবি যেমন শুনেছে আমিও শুনেছি। আমি বললাম, শফিক তুমি এসব কি বলছো? ঠাট্টা করছো নাকি? এই জাতীয় ঠাট্টা ভালো না।
শফিক বলল, ঠাট্টা করছি না। আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক না। আপনি আমার দুলাভাই না। এই বলে সে উঠে গেল। আমি রেহানাকে বললাম, ব্যাপার কি? শফিক এরকম করছে কেন? রেহানা শুকনো গলায় বলল, ও এরকম করছে কেন তা আমি কি করে জানবো? এটা ওর ব্যাপার, ও জানে। এই বলে সে রান্নাঘরে ঢুকে গেল। আমি কিছুই বললাম না। মন খুবই খারাপ। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালাম। সন্ধ্যাবেলায় উঠলাম। মাগরিবের নামাজ পড়ে অহনাকে নিয়ে খেলতে বসেছি। এমন সময় বাসায় পুলিশ আসলো। আমাকে অ্যারেস্ট করলো, বাড়ি সার্চ করলো। আমার অফিসের ব্যাগে 1 বোতল অ্যাসিড তারা খুঁজে পেয়ে গেল। তখন আমি ভাবছি পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন। মন খারাপ করে ঘুমোতে গেছি, এই জন্য স্বপ্ন দেখছি। রেহানা যে আমার বিরুদ্ধে মামলা করেছে আমি তার কিছুই বুঝতে পারিনি। পুলিশ এমন মার মারলো, কি বলবো ভাই সাহেব। মারের চোটে স্বীকার করলাম অ্যাসিড আমিই কিনেছি। পুলিশ কি করতো জানেন? আমাকে চিৎ করে শুইয়ে অ্যাসিডের বোতলের মুখ খুলে ফেলতো। তারপর বলতো, তোর কেনা অ্যাসিড এখন তোর চোখ গালিয়ে দেব। বুঝবি কত ধানে কত জাল। হারামজাদা, স্বীকার কর তুই অ্যাসিড কিনেছিস। খুবই অস্বাভাবিক ঘটনা। জি, অস্বাভাবিক। আমার 5 বছরের সাজা হয়েছিল। জেলের বছর 9 মাসে হয়। এই জন্য 4 বছরের মতো জেলে ছিলাম। তবে জেলে খারাপ ছিলাম না। বললে অবিশ্বাস্য লাগবে, জেলে শান্তিতে ছিলাম। সারাদিন খাটাখাটনি করতাম, রাতে খুব ভালো ঘুম হতো। এক ঘুমে রাত কাবার। জেল থেকে বের হয়ে খুবই কষ্টে পড়ে গেলাম। রেহানা শফিককে বিয়ে করে চলে গেছে অস্ট্রেলিয়া। আমার নেই চাকরি। দিনের পর দিন না খেয়ে থেকেছি। মামলা যখন চলেছে তখনও কি বলেছেন এসিড আপনি কিনেছেন? জি বলেছি। রেহানের উপর রাগ করেই বলেছি। ইত্তেফাকে আমার ছবিও ছাপা হয়েছিল, পাষণ্ড স্বামী এই শিরোনামে। আপনার গল্প শেষ হয়েছে? জি ভাই সাহেব। এখন শুয়ে পড়েন, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজ অন্য কায়দায় মালিশ করব। আঙুলের ডগা পানিতে ভিজিয়ে ভেজা আঙুলে চুলের ভেতর বিলি কাটবো। ঠান্ডা ঠান্ডা লাগবে, খুবই আরাম। 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন। আমি শুয়ে পড়লাম। জয়নাল সাহেব ভেজা আঙুলের চুলে বিলি কাটছেন। সত্যি সত্যি ঘুম চলে আসছে। আমি ঘুম ঘুম গলায় বললাম, আপনার স্ত্রীর সঙ্গে আপনার আর যোগাযোগ হয়নি? জি না। যোগাযোগের চেষ্টা করেননি? করেছি। মেয়েটা কত বড় হলো জানতে ইচ্ছা করে, কিন্তু ওদের ঠিকানা বের করতে পারিনি। মেয়ের নাম কি বললেন যেন? ভালো নাম তারা কি রেখেছে তা তো জানি না, তবে ডাকনাম অহনা। গহনার সঙ্গে মিলিয়ে অহনা। অহনা অহনা পড়বে সোনার গহনা। নামটা সুন্দর না? অবশ্যই সুন্দর। এখন মেয়েটার বয়স 23। মেয়ে নিশ্চয়ই মায়ের মতো রূপবতী হয়েছে। চুলের রং পিঙ্গল হয়েছে কিনা কে জানে। পিঙ্গল হলে সমস্যা। মেয়েকে দেশ বিদেশ ঘুরতে হবে। রেহানার চুল ছিল পিঙ্গল চুল, এই জন্যই তাকে দেশ বিদেশে পাড়ি জমাতে হয়েছে। জয়নাল সাহেবের মাথায় আঙুল বুলাচ্ছেন, আমার চোখে নামছে রাজ্যের ঘুম। খুব হালকা সুরে বাঁশি বাজালে ভালো হতো। শরীরের আরামের সঙ্গে যুক্ত হতো মনের আরাম। ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে চেয়ারে অতি বিখ্যাত এক ব্যক্তি বসে আছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবি খুবই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। চোখ ধকধক করছে। এতটা রাগ কবিদের মানায় না। বিদ্রোহী কবি কেউ মানায় না। আমি উঠে বসলাম। ভালোমতো তাকিয়ে দেখি যিনি বসে আছেন তিনি বিদ্রোহী কবি না, ফরিদা খালা। ভরাট গোলগাল মুখ, বড় বড় চোখের কারণে ধাঁধা লেগে গিয়েছিল। ফরিদা খালা কঠিন গলায় বললেন, এই আস্তাবলে তুই থাকিস? জায়গাটা তো ঘোড়ার বাসের অযোগ্য। সারা মেঝেতে সিগারেটের টুকরো। একটা অ্যাস্ট্রে কিনতে কয় টাকা লাগে? গত 1 বছরে এই ঘর কেউ ঝাড় দিয়েছে বলে তো মনে হচ্ছে না। আমি মধুর গলায় বললাম, কেমন আছো খালা? শরীর ভালো? খালা সামাজিক আলোচনার ধার দিয়েও গেল না। আগের সূত্র ধরেই ধমকাতে লাগলেন। টেবিলে থাকে বই খাতা, আর তোর টেবিলে ময়লা কাপড়। একটা আলনা কি কেনা যায় না? আমি টাকা দিচ্ছি, তুই এক্ষুনি আলনা কিনে আনবি। জি আচ্ছা। ঝাঁটা কিনবি, ঘর ঝাড় দিবি, ফিনাইল দিয়ে ঘর মুছবি, সব আজই করবি। আচ্ছা।
কাপড় ধোয়ার সাবান কিনে আনবি, নিজের